নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। দিনটা ছিল মঙ্গলবার। সকাল সকাল ফ্রেশ হওয়ার পরে একটুখানি চা বসিয়ে দিয়েছি আমার আর মায়ের জন্য। তো চাটা খাওয়ার পরে যেটুকু কাজ বাকি আছে সেটুকু কমপ্লিট করব, যেহেতু কালকে মহালয়া। তো যা কাজ আছে সেটা আজকের মধ্যেই কমপ্লিট করতে হবে। যাই হোক, চাটা খাওয়ার পরে এখন চলে এসেছি আমার ঘরে। ঘরের যাবতীয় জায়গা প্রায়ই পরিষ্কার করা হলেও এই শোকেসটা কিন্তু অনেক দিন ধরেই হাত দেওয়া হয় না। মানে ওই বিয়ের পর থেকেই আমি সব কিছু নামিয়ে কিন্তু শোকেসটা আর পরিষ্কার করিনি। এই যে ছোট ছোট সেরামিকের প্লেটগুলো, এইগুলো কিন্তু আমার ছোটো কাকি শাশুড়ি মা যখন বাংলাদেশে ঘুরতে গিয়েছিল তখন আমার জন্য নিয়ে এসছে। আর বাকি এর মধ্যে যা ছিল মোটামুটি সবই আমি বিয়েতেই পেয়েছি। তো আজকে ভাবলাম যে কালকে যেহেতু সব কিছুই ক্লিন করা হয়ে গেছে, আজকে এই জায়গাটা একবার ক্লিন করে নিই। তো সব কিছুই মোটামুটি নামিয়ে এখন একটু মুছে টুছে আর ভেতরটাকেও একটু মুছে তারপর এগুলো আবার তুলে রাখবো। ঘরের এমন অবস্থা হয়েছে, জানি না কোত্থেকে এত ধুলো ঘরে চলে আসে। আমি কিন্তু জানালাও খুব একটা খুলি না, তারপরেও আগের দিন ঘর মোছার পরেও পরের দিন দেখি ধুলো জমে গেছে। তো যাই হোক, সব কিছু মোটামুটি মোছামুছি কমপ্লিট। আর অফ ক্যামেরাতে আমি কিন্তু সব গুছিয়ে নিয়েছি। তারপর এখন নিজের আলমারির উপরের দিকটা একটু ভালো করে পরিষ্কার করব, কারণ আলমারির ভেতরগুলো আগেই গুছিয়ে রেখেছি আর এখন শুধু এই ওপরটাই বাকি ছিল। আমি প্রায়ই অনেক কিছু অর্ডার করে থাকি, তো সেগুলোর যে বড় বড় বক্সগুলো আছে কিছু কিছু সময় সেগুলোকে রেখে দিই। তার মধ্যে এই কয়েকটা বক্স রয়ে গিয়েছিল, তো এগুলোকে আজকে ফেলে দিলাম আর আলমারির উপরটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি। আর এদিকে আবার সিলিংয়ের ডিজাইনগুলোর ভেতরে এমনভাবে নোংরা জমে যে সেগুলো কিছু দিয়েই পরিষ্কার করা যায় না। তো মা আবার এদিকে একজনকে বলেছিল যে একটু ক্লিন করে দিতে। আর তার সাথে সাথে আমিও কিন্তু অর্ধেকটা বাড়ি পুরো পরিষ্কার করেছি। যাই হোক, তারপর এখন চলে এলাম বাইরে। আর এখানে দেখছি পাশের বাড়ির জেঠু জেঠিমা অনেক ধান শুকোতে দিয়েছে আজকেও। আর ঘরের যা নোংরা বেরিয়েছিল সেগুলো আমি সিঁড়ির পাশটাতে রেখে দিয়েছি, মা ওগুলোকে পরে আগুনে পুড়িয়ে দেবে। আর তারপরে এই যে আমাদের বিলঘরটাকেও আমি ক্লিন করে নিয়েছি। আর ওই দিদিটা আমার ঘর বিলঘর এগুলো মুছে দিয়ে গেছে। তো ঘর শুকিয়ে যাওয়ার পর আমি এখন বেডশিট চেঞ্জ করছিলাম আর অমনি আমার ভাই চলে এসেছে। বসে বসে অনেকক্ষণই গল্প করছিল আমার সাথে, যখন দেখলো যে সামনের ওই ক্যামেরা রয়েছে অমনি কিন্তু উঠে পালিয়ে গেল। আর তারপর আবার বিছানাটাকে ভালো করে গোছানোর পরে এখন স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছি অনেক জামা কাপড় কেচে নিয়ে। একটু পরপর ভীষণ বৃষ্টি হচ্ছে, আবার একটু পরপর ভীষণ রোদ উঠছে, তো সেই জন্য কিন্তু আজকে আর জামা কাপড়গুলোকে ছাদে মেললাম না, কারণ বৃষ্টি নামলে ছাদে দৌড়ে এগুলো আনতে আনতেই কিন্তু সব ভিজে যায়। আর এমনিতেও জামা কাপড় মেলাটাই শুধু আমার কাজ থাকে, আর মাই কিন্তু সবসময় তুলে নিয়ে আসে, আমার মনেও থাকে না যে আমি জামা কাপড় শুকোতে দিয়েছিলাম। তারপরে দিকে সন্ধ্যাবেলা আবার আমার মা চলে এসেছে আর মার বাবা কাজ করছিল, আর আমার হাজব্যান্ড রেডি হয়ে গেছে পিকনিকে যাওয়ার জন্য। আমার কোনো পিকনিক ছিল না, আর শ্বশুরমশাইয়েরও পিকনিক ছিল, যেহেতু আমার শাশুড়ি মা আর মায়ের কোনো পিকনিক ছিল না, তাই আমাদেরকে আজকে বাবা মাটন এনে দিয়েছিল। তো ভাবলাম মা আর বাবা যেহেতু কাজ করছে, তো আমি রান্নাঘরে গিয়ে কাজগুলোকে আস্তে আস্তে করতে থাকি, কারণ আমার আবার একটু রান্না করতে দেরি হয়। তো সেই জন্য আমি কিন্তু একটু আগে আগেই রান্নাঘরে যাই। আর এখন বাজে প্রায় ওই 7:30 মতো। তো প্রথমে আলুগুলোকে কেটে নিলাম, আর এত নোংরা আলুতে আমি 5-6 বার করে আলুটাকে ভালো করে ধুয়েছি, তারপরে আবার একটু লবণ জলেও ধুয়েছি। তো প্রথমে ওই কটা আলু দিয়েছিলাম, মানে 3টে আলু দিয়েছিলাম, তারপর মা এসে বলল যে আরও 2টো আলু দাও, ওতে হবে না। তারপর এই এতগুলো আলু কিন্তু দিয়েছি। আমাদের এই বাড়িতে আলু খেতে কিন্তু খুব একটা কেউ পছন্দ করে না, আমার হাজব্যান্ড তো একদম না হলেও চলে। আর আমার শাশুড়ি মা টুকটাক 1-2 পিস খায়, আর যেটুকু খাই সেটুকু আমি। কিন্তু মাটন হলে সেদিন যেন আলুটা একটু বেশি বেশিই লাগে। এমনিতেও মাটনের পরিমাণটাও বেশ অনেকটাই ছিল, সেই জন্য আলুটাও একটু বেশি করে দিলাম, যেহেতু পুরোটা আজকে খাবো না আর এতটা আজকে একদিনে খাওয়া সম্ভবও না। তো ওদিকে আবার মার বাবার
কাজ একদম কমপ্লিট হয়ে গেছে। তো আমার মাকে নিয়ে এখানে চলে এসেছে আর বাবা বেরিয়ে গেছে পিকনিকে। আজকে আবার আমার ভাইও পিকনিক করছে, মানে মোটামুটি সবাই পিকনিক করছে, আমরা 3জন বাদ। আর 2 বেয়ান মিলে এদিকে হাসাহাসি করে একদম মানে কি বলবো। তো আমি আবার দেখতে এলাম যে কি নিয়ে এত হাসাহাসি চলছে। তো বেকার গেলাম ওখানে, আমাকে তো কিছুই বললোই না, উল্টা আমাকে নিয়েও আরও হাসাহাসি করতে শুরু করে দিল। এনাদের 2 বেয়ানের কিন্তু এমন অনেক সিক্রেট কথা থেকে থাকে যা আমাকে এরা কখনোই বলে না। দেখি দুজনা ভীষণ হাসছে, কিন্তু আমি জানতেই পারি না যে এরা কী নিয়ে হাসছে। এই আলু আর পেঁয়াজের মধ্যে এত নোংরা থাকে যে বারবার করে আমাকে চপিং বোর্ডটা ধুতে হয় এত ক্লিন করে নেওয়ার পরেও। পেঁয়াজগুলোকে কেটে নেব, খুব একটা চিকন করে কাটার দরকার নেই, আমি মাটনের পেঁয়াজটা একটু মোটা মোটা করেই কাটি। এদিকে আমি কাজ করছি, ওদিকে আমার শাশুড়ি মা আমাকে কিন্তু রাগানোর চেষ্টা করছে। আমার মাকে বারবার করে বলছে যে চলো দিদি বাইরে থেকে ঘুরে আসি, বাইরে থেকে হেঁটে আসি, কারণ জানে যে আমি একা একা ভয় পাই। যতক্ষণ ধরে রান্না করছিলাম ততক্ষণ ধরেই দুজনা বাইরে বসেছিল আর আমাকে নিয়ে কিন্তু এরমভাবে হাসাহাসি করেই যাচ্ছে। মেনুতে মাটন থাকলে আর কিন্তু কোনো আইটেমই লাগে না। তারপরও একটু পেঁয়াজি ভাজা হয়েছিল, সেটা মা করেছিল। আমার হাজব্যান্ড অনেক রাত্রে বাড়ি এসেছিল, সেই জন্য আর খাইনি, কিন্তু আমার শ্বশুরমশাই একটু আগে আগে এসেছিল, তাই অল্প একটু খেয়েছিল আবার টেস্ট করার জন্য যে কেমন হয়েছে রান্নাটা। রান্না করার পরে আমি কিন্তু সবার প্রথমে বাবাকেই আগে চেক করার জন্য দিই যে রান্নাটা কেমন হয়েছে। বাবা যদি বলে দিল যে রান্নাটা ভালো হয়েছে তাহলেই আমি স্যাটিসফাইড। বাবা বলেছে ভালো হয়েছে, সেটাই আমার কাছে এনাফ। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো কিন্তু আমি তেলে ভেজে প্রায় 80% সেদ্ধ করে ফেলেছি। তারপর আলুগুলোকে তুলে নিলাম আর এখন তেলের উপর দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা। আর মাটন রান্না নতুন করে আর কি দেখাবো, এর আগেও 2-3 বার আপনাদের মাটন রান্না দেখিয়েছি। আর তারপরও এত সিম্পল একটা রেসিপি মাটনের পাতলা ঝোল, তো এটা মোটামুটি সবাই পারে। আর তারপর কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ, আর পেঁয়াজটা ভাজা হতে থাকুক আর ওদিকে একটা পেস্ট করে নেব আদা, কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে। তো যাই হোক, মশলাটা পেস্ট করার পর এবার পেঁয়াজের ওপরে একটু লবণ দিয়ে তারপরে কিন্তু মশলাটাকে দিয়ে দিলাম। আর তারপরই লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে একটু কষাতে দেব। আর আমি বাবার কথা কেন বললাম তার কারণটাও আপনাদেরকে বলছি। কারণ এই বাড়িতে কিন্তু একমাত্র বাবাই প্রত্যেকটা রান্নার টেস্ট, নুন ঝাল কোনটা ঠিকঠাক হয়েছে, কি কম হয়েছে, বেশি হয়েছে, এই জিনিসটা একটু বেশি বোঝে। আর তার থেকেও বড় কথা, যতটা রান্নাটা টেস্ট না হয় তার দ্বিগুণ প্রশংসা করে বাবা। তো নিজে রান্না করার পরে কিন্তু একটু প্রশংসা পেতে বেশ ভালোই লাগে। তো সেই জন্যই কিন্তু আমি কোনো রান্না করলে অথবা কোনো নতুন কোনো রান্নার এক্সপেরিমেন্ট করলে সেটা সবার প্রথমে বাবাকে দিয়েই টেস্ট করাই। আমার হাজব্যান্ডকে কোনো কিছু টেস্ট করালে ও কিন্তু সেই খাবারের টেস্ট বোঝে না, মানে নুন ঝাল কোনটা কি কম হয়েছে বেশি হয়েছে সেটা বলতে পারে না। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু এদিকে আমার মাংসটা কষানো অলমোস্ট কমপ্লিট। আর তারপরে কিছুটা কষানোর পরে কিন্তু আমি এর মাঝে মাটনের তেলগুলো সব দিয়ে দিয়েছিলাম। তারপরে আবার মাংসটাকে একটু কষিয়ে তারপর মাটনের তেলগুলোকে তুলে নিয়েছি। মোটামুটি যখন ঝোলটা শুকিয়ে এসেছে তখন কিন্তু এটাকে প্রেসারে দিয়ে দেবো। ছোটোবেলায় যখন মাকে দেখতাম মাটন রান্না করছে তখন কিন্তু মা প্রেসারে রান্না করতো না, কিন্তু সেটারও টেস্ট ছিল অসাধারণ। মা এখন আবার প্রেসারেই রান্না করে মাংসটা। তারপর এখন মাটনটাকে প্রেসারে দিয়ে মোটামুটি 4-5টা সিটি দিয়ে নেব। আর আলুটা আমি কিন্তু জানতাম না এটা চন্দ্রমুখী আলু, এই সম্বন্ধে আমার কোনো আইডিয়া ছিল না। তো আলুটাকে প্রথমে এতটা সেদ্ধ করে ফেলেছি যে 3টে সিটি দেওয়ার পরে যখন আলুটাকে প্রেসারে দিলাম তখন আমার মা আমাকে বলছিল যে ওটা চন্দ্রমুখী আলু। একদম কিন্তু গলে গিয়েছিল। আজকে যেহেতু মাটনের পরিমাণটা একটু বেশি, তো সেই জন্য প্রেসারে সিটি দিয়েছি মাত্র 5টা। অন্যান্য দিন যখন একটু কম থাকে তখন আমি 6টা-7টা সিটি দিই। মাটনের কালারটা কি দারুণ এসেছে, তাই না? তো যাই হোক, 3টে সিটি দেওয়ার পরে এখন কিন্তু আমি আলু, রসুন আর মাটনের ফ্যাটটাকে দিয়ে দিলাম। আমার হাজব্যান্ডের আবার
মাটন থাকলেই সাথে রসুন লাগে, আর শ্বশুরমশাইয়ের জন্যও একটা দিয়েছি। তো তারপর 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর হলো একটু লবণ দিয়ে দিলাম। মনে হলো লবণটা একটু কম কম হয়েছে, তো তারপর আবার 2টো সিটি দেওয়ার পরে প্রেসারের ঢাকনাটা খুলে একটু গরম মশলা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। আর ওদিকে মা পেঁয়াজি ভাজছিল, তো ভাবলাম যতক্ষণ মাটনটা ফুটছে ততক্ষণ একটু স্যালাড কেটে নিই। তারপর একটা শসা ছুলে নিয়েছি আর একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো যাই হোক, এদিকে মাটনটা হতে হতে কিন্তু স্যালাড কাটাও কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে সব কিছু এখন গুছিয়ে নিয়ে বসে পড়বো খেতে। আর মাটনটাকে আমি 3টে বাটিতে বেড়েছিলাম। একটা বাটিতে সরিয়ে রেখেছিলাম কালকের জন্য, যেটাতে আর এখন হাত দেবো না। আর একটা বাটি থেকে আমরা খাবো, আর একটা ছোটো বাটিতে বেড়ে রেখেছিলাম। তো যাই হোক, প্রথমে একটা প্লেটে গরম গরম ভাত নিয়ে নিলাম, আর তারপর নিয়ে নিলাম স্যালাড, তারপরে নিয়ে নিলাম 2টো পেঁয়াজি আর মাটন। তো যাই হোক, এখন খেতে বসে পড়বো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলোকে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন।